আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মার্চ ফরওয়ার্ড ফ্রি কোচিং ফর বিসিএস অ্যান্ড আদার্স। আজকে বিশেষ একটি পর্ব, খুব সংক্ষিপ্ত সময়ের জন্য ছোট একটি পর্ব হবে। সেটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে বিতর্কিত বলা যায়। যদিও বিতর্কিত হওয়ার জন্য যে কোনো কাটমার্ক ঘোষণা হলেই সেটা বিতর্কিত বলা যেত। মানে বিতর্ক হচ্ছে, এই অর্থে বিতর্কযোগ্য বিষয় হচ্ছে ৪১তম বিসিএস প্রিলিমিনারি ৪১তম বিসিএস প্রিলিমিনারি কাটমার্ক কত হতে পারে? এটা আমরা গতকাল যখন ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয় ১২টার দিকে, আ সম্ভবত দুপুর ২টার পর থেকে যতগুলো ফোন এসএমএস পেয়েছি তার মধ্যে একেবারেই সরাসরি প্রশ্ন, সেটা হচ্ছে, স্যার কাটমার্ক কত হতে পারে? ভাইয়া কাটমার্ক কত হতে পারে? তো আসলে এটা নিয়ে আমাদেরকেও গতকাল আমরা এটা নিয়ে একটা ধারণা দিতে চেয়েছিলাম গতকাল রাত ১০টা ১০:৩০টার দিকে। পরবর্তীতে আমরা একটু আরো ভালোভাবে এনালাইসিস করার জন্য, আরো ভালো বিষয়গুলো জানানোর জন্য, যাতে মার্চ ফরওয়ার্ড থেকে আমরা আপনাদেরকে তথ্যটা দিচ্ছি। সুতরাং আমরা নিজেদের ভালো করে বোঝার জন্য আমরা সময়টা নিয়েছি আসলে। আমরা গতকাল না নিয়ে এটি আজকে নিচ্ছি। তো এর মধ্যে সম্ভবত আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অনেকেই একটা ধারণা করছেন, বা অনেকের কাছ থেকে বিভিন্ন ধরনের বিভিন্নতা পেয়ে আসছেন এই সম্পর্কিত বিষয়ে কাটমার্কটা কত হতে পারে। তো আপনাদের কি মনে হয়, আমি আপনাদেরকে স্পেসিফিক কাটমার্ক কত হতে পারে এই বিষয়ে আমার বা আমাদের সম্ভাব্য একটা চিন্তা প্রকাশ করার জন্যই অল্প সময়ের জন্য এই প্রোগ্রামটিতে এসেছি। আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, আমাদের বন্ধুরা যারা শুনছেন প্লিজ এটা শেয়ার করুন। এটা শেয়ার করলে একটু সুবিধা হবে কি, আপনি এটা করেন। করার পর কয়েকদিন মানে ২ মাস সময় নিয়েছেন। পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেছেন ২ মাসের মধ্যে বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট হতে পারে। এটা একটা ভালো দিক। উনি আমাদেরকে একটা সম্ভাব্য সময় বেঁধে দিয়েছেন যাতে এর মধ্যে আমরা অস্থির না হয়ে অপেক্ষা করতে পারি এই সময়টা। তো যারা শুনছেন আমাদের বন্ধুরা, নিয়মিত বন্ধুরা, তাদেরকে বলবো একটু শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যারা ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন তারা কেউ থাকলে তারা যেন শুনতে পারে। কারণ এটির মাধ্যমে কাটমার্ক সম্পর্কে একটা ধারণা দেওয়ার পাশাপাশি আমার সুনির্দিষ্ট ২-৩টা মেসেজ আছে আপনাদের জন্য। সেই মেসেজগুলো যেন আপনারা সবাই পান। আর কাটমার্ক নিয়ে আমরা যে বক্তব্যগুলো দিব, যে চিন্তাটা প্রকাশ করব, এই ব্যাপারে যে সবাই একমত হব বিষয়টা কিন্তু সেরকম নয়। আমাদের ওয়ে অফ থিংকিং, আপনাদের ওয়ে অফ থিংকিং বা এক্সপেরিয়েন্স ভিন্ন হতে পারে। অন্যরা আমাদের সাথে একমত, দ্বিমত, বহুমত করতে পারে। আমাদেরটা নাকচও করতে পারে। সব সম্ভাবনাটা মাথায় রেখেই আমরা আজকে সম্ভাব্য কাটমার্ক সম্পর্কে একটি সংক্ষেপে ধারণা দিতে চাই। তো আপনাদের কি মনে হয়? ডাইনা দৃষ্টি দিয়েছেন ১০৫ প্লাস। এইরকম নামও বাংলাদেশে আছে। সুন্দর নাম। জালাল আহমেদ রুদ্র বলেছেন 90 প্লাস। সাকিব আহমেদ বলেছেন 95 to 100। হ্যাঁ, সিরাজুস সালেকিন বলেছেন ১০৫ থেকে ১১০। সিরাজুস সালেকিন তো দেখা যায় অনেক অনেক ভালো পরীক্ষা দিয়েছে, মাশাআল্লাহ। ১০২ কাটমার্ক হবে। অতলান্তিক ইমন একেবারে সরাসরি কোনো রাখঢাক রাখেন নাই। ১০২ সম্ভবত তার ১০২ কারেক্ট হয়েছে বা ১০২ নাম্বার সে পাবে, এমনও হতে পারে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একেকজন একেক ধরনের বলছেন। আমি আপনাদের নিজেদের সম্পর্কে, আপনারা নিজেরা কি মনে করেন? আপনাদের ধারণা কি? আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনাদের চারপাশ থেকে অনেকেই পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, ইবনাত অরণি বলছেন ১০৫, ইনসেপশন বলছে ইনসেপশন কি নাম? ৯৭ থেকে ১০৫, ১০০ প্লাস শারমিন বিথি। আর কেউ আছেন? নো আইডিয়া স্যার, মেরি সুলতানা। গৃহদাহ, এখানেও তো শরৎচন্দ্র চলে আসছে দেখা যায়। গৃহদাহ ৯৫ থেকে ১০০। আর কারো কোনো আইডিয়া? খুব সংক্ষেপে আমি ১০ সেকেন্ডের মতো আপনাদেরকে সময় দিলাম। খুব দ্রুত আপনারা যারা আনসার করতে চাচ্ছেন একটু করতে পারেন। ১০ সেকেন্ড সময়। কত কাটমার্ক হতে পারে? আপনারা যে কাটমার্ক বলছেন সেটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়ের মধ্যে সেটা থাকবে। নতুন করে যে সেটা ইনপুট হিসেবে আসবে তা নয়। সেটা হচ্ছে আমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। আপনাদের চিন্তা এবং আমাদের চিন্তার মধ্যে কোনো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একজন বলছে তার 150 প্লাস থাকবে। আটলান্টিক 150 প্লাস যদি থাকে এটা তো খুবই ভালো হয়। সম্ভবত আমি এই ১ম শুনলাম 150 প্লাস কারো থাকবে। অ্যাডভান্স কংগ্রাচুলেশনস আপনার যদি তাই থাকে। অ্যারাউন্ড 100। হুম, হুম। রায়হান কবির ৯৫ থেকে ১০০। হুম।
110 প্লাস। আশিক, আমার নিজের ধারণা 20,000 নিলে 100ই যথেষ্ট। এটা লিখেছেন পদ্মাবতী নীলা। আলাউলে পদ্মাবতী নীলা, উনি বলছেন 100ই যথেষ্ট যদি 20,000 নেই, কন্ডিশনাল। তারটা হচ্ছে আবার কন্ডিশনাল। 110-এর কম নয়। রিজু বলেছেন দেখছি। দেখছি। কতজন টেকাবে তার উপর ডিপেন্ড করবে। এস আর আরিফ সুন্দর বলেছেন, অনেক অনেক ভালো বলেছেন আপনি। 105 থেকে 110। আচ্ছা ঠিক আছে, কানিজ ফাতেমা। ওকে ফাইন। তাহলে আপনারাও লিখতে থাকুন, কোনো বিষয় থাকলে, জানা থাকলে বা কোনো বিষয়ে অভিমত দিতে চাইলে, আজকে শুধু আমি বলা না, আপনারাও চাইলে আপনারা বলতে পারবেন, আপনাদের সুযোগ আছে। আপনাদের অভিমত গুলো আমাদের চিন্তার ক্ষেত্রে আমাদের আরো ভাবতে সাহায্য সহযোগিতা করবে। তো মোটামুটি ভাবে আপনারা যেগুলো বলছেন সেগুলো দেখা যাচ্ছে একটা জায়গায় মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে। এটাকে যদি আমরা মিন করি, একটা মধ্যম কেন্দ্র বলি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। কাটমার্ক সম্পর্কে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বলতে চাই। কাটমার্কটা আসলে কি? হোয়াট ইজ এ কাটমার্ক? কাটমার্ক হলো যেখানে মার্কস দেওয়া হয়। তো সাধারণত মার্কস কোথায় দেওয়া হয়? এটা বিভিন্ন ইন্ডেক্সে মার্কস ব্যবহার করা হতে পারে। বিশেষ করে আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিই বা বিভিন্ন পাবলিক এক্সামস গুলো দিই, সেখানে আমরা বলতে পারি যে কাটমার্ক হলো কোন একটা পরীক্ষায় কোন নাম্বারটি পাস মার্কের জন্য হিসেবে বিবেচিত হয়েছে। তো এই পাস মার্ক কিসের উপরে নির্ভরশীল? অর্থাৎ যে নাম্বারটার কারণে আপনি টিকে গেছেন সেটা হচ্ছে পাস মার্ক। যে নাম্বারটার একটু নিচে হওয়ার কারণে আপনি টিকেন নাই, সেটা আর পাস মার্ক হবে না। পাস মার্ক হচ্ছে কেউ 100 নম্বরের পরীক্ষা দিয়ে 50 কাট মার্ক হতে পারে, 70 কাট মার্ক হতে পারে, 40 কাট মার্ক হতে পারে, 33 কাট মার্ক হতে পারে, অনেকভাবে কাট মার্ক হতে পারে। বিসিএস পরীক্ষায় কাট মার্ক কিসের উপর নির্ভরশীল? বিসিএস পরীক্ষায় কাট মার্ক নির্ভরশীল হচ্ছে, ধরেন 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কথার কথা বাই দা বাই 20,000 স্টুডেন্ট, 20,000 প্রার্থীকে পাশ করানো হলো। 20,000 প্রার্থী প্রিলিমিনারি পাস করলো। তাহলে এই 20,000 প্রার্থী টেকানোর জন্য যে নাম্বারটি কাটমার্ক, এটা হতে পারে 100, এটা হতে পারে 105, এটা হতে পারে 90, এটা হতে পারে 95, যেটাই হোক, আমরা কোনোটা এখনই বলছি না। যে নাম্বারটি 20,000 জন যদি টিকায়, 20,000 জন নেওয়ার জন্য যে নাম্বারটি দরকার, সেটাই হচ্ছে কাটমার্ক। এই কথাটাকে আমরা অন্যভাবেও বলতে পারি, যদি নির্দিষ্ট একটা নাম্বারকে ধরে পাবলিক সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিতে পারে ঠিক এই নাম্বারে যদি আমরা অফ হয়ে যাই, তাহলে কতজন টিকলো। এই কতজন, এটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। এটা যে আন্দাজের উপরে একেবারে 30,000 হবে, 10,000 হবে, বিষয়টা সেটা নয়। সাধারণত একটা সিটের বিপরীতে 5 থেকে 10 জনকে পাস করানো হয় সাধারণত। এবং এই 10 জন যদি হয়, তাহলে আমাদের 2,000 যদি পদ থাকে, 2,000 জন্য 10 জন হলে কত হয় আপনি একটু চিন্তা করেন। আমরা যদি 10 জন ধরি কত হয়? তাহলে সেই একইভাবে আমরা যদি দেখি যে 15,000 ছেলে মেয়েকে, 15,000 প্রার্থীকে টিকাবেন, তাহলে একটা কাটমার্ক। 20,000 কে টিকালে সেটা আরেকটা কাটমার্ক। তো এখান থেকে বোঝা যায় 10-12,000 হলে কাটমার্কটা একটু উপরের দিকে থাকবে, 15,000 হলে একটু নামবে, 20,000 হলে আরো নামবে। যদি 25,000 বা 30,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়, তাহলে কাটমার্কটা আরো নিচের দিকে যাবে। এটা হচ্ছে কাটমার্ক সম্পর্কে একটা বেসিক বিষয়, মানে কাটমার্ক সম্পর্কে জাস্ট একটা বেসিক কনসেপ্ট। এখন আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, অতীতে কাটমার্ক সম্পর্কে কি হয়েছে। আমাদের দশম থেকে 34তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত বিসিএস পরীক্ষাগুলো হতো 100 নম্বরের, কিন্তু 35 থেকে এখন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলো হচ্ছে, প্রতিটাই প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 নম্বরের। তাহলে এই 200 নম্বর আসার পরে কি হয়েছে কাটমার্কে একটু খেয়াল করেন। যখন 35তম বিসিএস এ আমরা পড়াচ্ছিলাম, গাইডলাইন দিচ্ছিলাম ক্লাসরুমে, আমাদের বিসিএস ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে, তারা পরীক্ষা দিল। একটু খেয়াল করুন, যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা আমার মনে হয় আমার যেটা বলছে সেটা সম্পর্কে ভালো করে জানেন বা জানবেন। যারা নতুন তাদের একটু শোনা দরকার আছে, কারণ যারা নতুন তাদের পরীক্ষা কিন্তু চলমান। তারা 41 দিয়েছে, এর মানে ওদের আবার 42 আছে, 43 আছে, 44 আছে। সুতরাং এরা চলমান ক্যান্ডিডেট। যারা 35-36 দিয়েছেন তারা হয়তো শেষের দিকের ক্যান্ডিডেট। আমরা যারা বিসিএস পরীক্ষা দিই, তারা যে শুধু একটা বিসিএস পরীক্ষা দিই, দুইটা বিসিএস দিই তা নয়। আমরা আমাদের প্রত্যাশিত ক্যাডার
না পাওয়া পর্যন্ত বা আমাদের প্রত্যাশিত ক্যাডার পাওয়ার জন্য এবং আমাদের যতদিন বয়সে কুলায় 30 ক্ষেত্র বিশেষে 32 যতদিন বয়সে কুলায় আমাদের প্রত্যাশিত ক্যাডার পাওয়া পর্যন্ত কিন্তু আমরা সাধারণত বিসিএস পরীক্ষা ইন জেনারেল দিতে থাকি। তাহলে সেক্ষেত্রে 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর কাটমার্ক ছিল অনলি 40-43%। যারা শতকরা 42-43 নম্বর পেয়েছিল তারা কিন্তু প্রিলিমিনারি পাস করেছিল 35তম বিসিএস। দ্যাট মিনস 200 নম্বরের মধ্যে যারা 80-85 নাম্বার পেয়েছিলেন 200 নম্বরের মধ্যে যারা 80-85 নম্বর পেয়েছিলেন তারা কিন্তু প্রিলিমিনারিতে পাস করেছিল। আবার 36তম বিসিএস এ গিয়ে দেখা যায় পাস মার্ক ছিল কম বেশি 105 এর মতো। এটা আমরা এক্সাক্ট কোনো ফিগার বলছি না, কম বেশি 105 এর মতো। তখন দেখা যাচ্ছে প্রিলিমিনারি পাস মার্ক পেতে একজন ক্যান্ডিডেটকে এভারেজে 52-53% মার্কস লেগেছে। অর্থাৎ 100 হলে 50, 5 হলে 52.5। দ্যাট মিনস 36তম বিসিএস এ যারা 52-53% মার্কস পেয়েছে অর্থাৎ 104-5 নাম্বার পেয়েছে তারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। একইভাবে 37তম বিসিএস পরীক্ষায় দেখা গেল কাটমার্কটি আবার একটু নিচে নেমে সেটা হলো 100 এর দিকে। কাটমার্কটা হলো 100 এর দিকে। 100 দিকে হওয়ার পরে দেখেন 200 নম্বরের মধ্যে যারা 100 পেয়েছে অর্থাৎ 50% মার্কস পেয়েছে তারা প্রিলিমিনারি পাস করেছে। অনুরূপভাবে 38তম বিসিএস এ কাটমার্ক ছিল আবার একটু বেড়ে গেছে 110 এর মতো, প্লাস মাইনাস 110। তখন আমরা যদি শতাংশের হিসেবে যাই তাহলে সেটা ছিল 55%। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলো করতে থাকেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। যেমন একজন বলছেন কাটমার্কস কি সব ক্যাডারের জন্য এক নাকি জেনারেল ক্যাডার আলাদা, প্রফেশনাল ক্যাডার আলাদা? প্রিলিমিনারি কাটমার্ক সব ক্যাডারের জন্য একই। প্রিলিমিনারি কাটমার্ক সব ক্যাডারের জন্য একই, এখানে কোনো ডিফারেন্স করা হয় না। প্রশ্নটা করতে হয়েছে মাসুদুর নবী মনে হয়। হ্যাঁ, 40তম বিসিএস এ কি হয়েছে দেখেন, 40তম বিসিএস এ গিয়ে আবার কাটমার্কটা লিটল একটু বাড়লো। এই যে একটু বাড়ার পরে সেটা হয়ে গেল 105 এর দিকে, কম বেশি 105। তখন আবার নাম্বারটা একটু বেড়ে গিয়ে হলো 52 থেকে 53%। তাহলে একটু যদি আমরা খেয়াল করি 35, 36, 37, 38, 40 এর আগের 5টা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্ক যদি আমরা হিসাব করি অন এন এভারেজ কাটমার্কটা ছিল 50 থেকে 55% মধ্যে। অর্থাৎ কেউ যদি 200 নম্বরের মধ্যে 100 নম্বর পায় অথবা 110 নম্বর পেয়ে থাকে এর মধ্যে কিন্তু কাটমার্কটা সীমাবদ্ধ ছিল। এটা আপনাদেরকে বললাম এই জন্য আমরা যখন কোনো একটা বিষয়কে এজিউম করি, কোন একটা বিষয় সম্পর্কে আমরা যখন হাইপোথেসিস করি তখন আমাদের এই হাইপোথেসিসের ভিত্তি হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমাদের কি ছিল সেটা আমাদেরকে ভবিষ্যতের পথ দেখাতে সহযোগিতা করে। তাহলে 35 বিসিএস থেকে 40তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত প্রতিটি 200 নম্বরের জেনারেল বিসিএস পরীক্ষায় আমরা দেখেছি নম্বরের এভারেজটা 50 থেকে 55 এর মধ্যে ওঠানামা করেছে। তাহলে এক কথায় বলা যায় এবারের নম্বরটা তেমন হতে পারে, কিন্তু আরো স্পেসিফিক কিছু কথা আছে আপনাদের জন্য, সেটা শোনার আগে আপনাদেরকে আর দুই একটা তথ্য দিই। অতীতে কি হলো, এবার কি হতে পারে কাটমার্ক সেটা আপনাকে বলতে যাচ্ছি। এটার আগে একটু বিষয় আছে, সেটা হচ্ছে কাটমার্কে কি এসে যায়। কাটমার্ক এটা কারোর জন্য কাটমার্কে সে কাটমার্ক পাওয়ার পর সে প্রিলি পাস করবে, কেউ কাটমার্কটা আসার পরে সে প্রিলিতে ফেল করবে। এটাতে কি এসে যায় একটু খেয়াল করেন। হ্যাঁ আসে হচ্ছে যারা প্রিলি পাস করবে তারা পাসের জন্য রিটেনের জন্য অ্যাটেম্পট নেবে, লিখিত বা পরবর্তী ধাপের জন্য অগ্রসর হবে। যারা ফেল করবেন তারা কি করবেন, যাদের বয়স শেষ তাদের বিসিএস এর মেয়াদ শেষ, আর যাদের বয়স শেষ হয়নি, ম্যাক্সিমামেরই বয়স শেষ হয়নি, তারা পরবর্তী বিসিএস এর জন্য আগাবেন। সুতরাং পাস ফেলের জন্য 41তম বিসিএস এ সেটা হয়তো কিছু ডিপেন্ডস করে, সেটা হচ্ছে উঠানামা হয়, আমি ফরওয়ার্ডে যাব নাকি আবার নতুন করে শুরু করব। কিন্তু যেহেতু যাদের আমাদের বিসিএস একটি চলমান প্রক্রিয়া তাদের জন্য এই কাটমার্কটা একটা ভিন্ন প্রেক্ষাপটে আমাদের জীবনে আসে। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয়ের প্রতি উল্লেখ করতে চাই। আপনারা যারা এই আলোচনাটা শুনছেন একটু খেয়াল করুন তো, গতকাল দুপুর 12টায় যখন পরীক্ষাটা শেষ হলো, পরীক্ষার হল থেকে বের হয়ে আছেন কত ঘন্টা হলো, 24 ঘন্টা 36 ঘন্টা যেটাই হয়েছে। প্রতি ঘন্টার পরে কাটমার্কটার হিসাবটা একজন আপনি অথবা আপনার বন্ধু যত নাম্বার পাবেন ভেবেছিলেন 12টার দিকে,
এই 12টা থেকে আজকের দিনের 12টা আসতে পর্যন্ত এটা কি উঠেছে না নেমেছে? আজকে 12টার পরে এটা কি আরেকটু উঠেছে না আরো বেশি নেমেছে? আপনি যদি এভারেজ ট্রেন্ডটা দেখেন তাহলে দেখবেন সবার ক্ষেত্রেই এটা কম বেশি নেমেছে। তো এই যে নামা, এই নামা কিন্তু আপনার জন্য একটা আ অ এটা কি বলে? এই নামাটা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ একটা ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিতটা কি? আমরা যতই প্রশ্নগুলো নিয়ে এনালাইসিস করি, আমাদের আমরা প্রশ্ন সম্পর্কে আরো ধারণা পাই। খুব কম ক্ষেত্রে হয় আমাদের একটু, একটু করে খুব স্লো কচ্ছপ গতিতে নাম্বার বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নাম্বারটা একটু ডাউন এর দিকে যায়। এটার কারণ হচ্ছে আমরা অনেকে প্রায়শই বিশেষ করে নতুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা ঘটে, আমরা নিজের কোনো ভুল যদি দেখতে পাই, আমরা আস্তে, আস্তে প্রশ্নটা বাজ করে রেখে দিয়ে প্রশ্নটা নিয়ে আর এনালাইসিস করতে যাই না। কিন্তু যারা পুরনো ক্যান্ডিডেট, যারা অভিজ্ঞ ক্যান্ডিডেট, যারা বিসিএস এর ট্র্যাকে অনেকদিন ধরে চেষ্টা করছে, জীবনের খুব গুরুত্বপূর্ণ, যৌবনের খুব গুরুত্বপূর্ণ সময়টা অতিক্রম করছেন, ওরা প্রতিটা প্রশ্ন নিয়ে পাই করে হিসাব করে কোথাও একটা নাম্বার বাড়ছে কিনা, কোথাও কোনো নাম্বার কমে যাচ্ছে কিনা। একটা হচ্ছে আশা, আরেকটা হচ্ছে আশঙ্কা। একটা হচ্ছে আশঙ্কা, আরেকটা হচ্ছে আশা। এই ফর্মুলাতে ওরা কিন্তু প্রশ্নটা নিয়ে রেগুলার থরলি তারা একটা এনালাইসিস করে। তারই ফল আপনারা যারা ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন এরা জানেন গত এই যে প্রায় ৩০-৩৬ ঘন্টায় হাজার, হাজার মতামত এসেছে। কারণ লক্ষ, লক্ষ ক্যান্ডিডেটস। এই এই হাজার, হাজার মতামত বা লক্ষ, লক্ষ ক্যান্ডিডেটস আ এর মধ্যে থেকে আপনার এভারেজ ট্রেন্ডটা হচ্ছে সকলের নাম্বারটা কমেছে। আপনারা অনেকে কমেন্টে লিখে দিচ্ছেন সবার ক্ষেত্রেই কমেছে। ঘটনাটা আসলে কিন্তু অনেকটা সত্য। না কমার কোনো উপায়ই নেই। কমেছে হিসাব করতে হবে আবেগ ছেড়ে। স্যার আরিফ একটা কথা বলেছেন, হিসাব করতে হবে আবেগ ছেড়ে। এখন কথা হচ্ছে আপনি আবেগ ছেড়ে কয়জনে হিসাব করেছেন? আবেগ ছেড়ে আবেগ ছেড়ে কয়জন হিসাবটা করেছেন? আপনারা এই যে নাম্বারটা কমলো, কেন কমলো? এই কমার ক্ষেত্রে নম্বর হিসাব করার ক্ষেত্রে কাটমার্ক বলার আগে আমি আপনাদেরকে আ একটা হিসাব সম্পর্কে বলতে চাই। সেই হিসাবটা হলো সেই হিসাবটা হলো আপনি পরীক্ষার সময় আ সরি হ্যাঁ, এখন আমরা একটু আসতে চাই। আমাদের কাটমার্কটা আমরা আসলে হিসাব করব কিভাবে? কাটমার্ক হিসাবের একটা রেশনাল ওয়ে আছে। একটা যৌক্তিক পদ্ধতি আছে। আজকে কাটমার্ক সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি খুব কম সময় নেব। আমি আপনাদের প্রশ্নটাতে খুব ছোটভাবে ১-২ মিনিটের একটা রিভিউ দিতে চাই। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের প্রশ্ন হওয়ার পর সম্ভবত ৩৬ তম বিসিএস এর পর এটা হচ্ছে টাফ কোয়েশ্চেন। কারো মতে এখানে একটা মনে রাখবেন আমরা অনেকে আবেগবশত চিন্তা করি যে যেটা পরীক্ষা দিয়েছি সেটাকে টাফ প্রশ্ন মনে করি। এই ধরনের একটু দুর্বলতা বা লিমিটেশনস আমাদের থাকে। আমরা যারা এই বিসিএস প্রশ্নগুলোর সাথে অভ্যস্ত, আমরা আপনাদেরকে গাইড করতে গিয়ে, পড়াতে গিয়ে, এগুলো নিয়ে কাজ করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে আমরা যেটা দেখেছি ৩৬ তম বিসিএস হ্যাঁ, বলছি আ আ আন অঞ্জন আহমেদ আমি বলছি। হুম। আল জাবের হোসাইন বলেছেন ১৩১ থেকে কমতে, কমতে ১১.৫ এ নেমে এসেছে। আলী জাবের আরো যখন হিসাব করবে হয়তো আরো নামতে পারবে এবং এই নামানামিতে আপনার ভয় পাওয়ার কারণ নাই। কারণ এটা আপনি যত নামবেন তত আপনি আপনার সম্পর্কে আপনাকে এনালাইসিস করতে, অ্যাসেসমেন্ট করতে আপনার সুবিধা হবে এবং সেই অ্যাসেসমেন্ট হবে আপনার শুদ্ধ অ্যাসেসমেন্ট। এই জায়গায় আমি আপনাদেরকে একটু বলব, এই প্রশ্নটার একটু ছোট এনালাইসিস আমরা করি। এই যে কেন বললাম কঠিন প্রশ্ন? বাংলাদেশ অ্যাফেয়ার্স এ সরি আপনারা একটু আমি কাটমার্কটা বলে দিচ্ছি। মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে কাটমার্ক সম্পর্কে ধারণা দিচ্ছি। প্লিজ আপনাদের প্রতি অনুরোধ থাকবে যারা আমাদের মার্চ ফরওয়ার্ডের প্রিয় শিক্ষার্থীরা যারা আছেন, প্রার্থীরা যারা আছেন একটু প্লিজ যদি সম্ভব হয় একটু শেয়ার করেন। শেয়ার করলে আপনাদের বন্ধু-বান্ধবরা যেন আমরা চাই এগুলো নিয়ে সচেতনতা তৈরি হোক। এগুলো নিয়ে মানুষ আবেগবশত নয়, যৌক্তিকভাবে এটা একটু চিন্তা করতে শিখুক। কারণ আমরা তো পড়ানো মানে শুধু পাস ফেল এর জন্য পড়াই না। আমরা চাই যে আমাদের মধ্যে একটা এনলাইটেনমেন্ট, একটা সচেতনতা আসুক এই বিষয়গুলো নিয়ে। একটু আপনারা শেয়ার করতে পারেন। আমি নিজেও শেয়ার করলাম। যদি আপনারা পারেন প্লিজ একটু শেয়ার করেন। যারা একটু কনফিউজ তারা কি করতে পারে? একজন বলছে স্যার আমার ১৩৭ থেকে ১০৭ এ নেমে এসেছে। সে কি করতে পারে? ভেরি গুড। আর কেউ? এটা আসবেই। আপনি যত ক্যালকুলেশন করবেন সাধারণত রেজাল্টটা হয় যতই ক্যালকুলেশন করবেন সাধারণত রেজাল্টটা
আপনার কমতে থাকে, কালে ভদ্রে নাম্বার বাড়ে। একটা নাম্বার বাড়তে বাড়তে আপনি দেখবেন একটা দুইটা নাম্বার বাড়তে বাড়তে আপনি দেখবেন কয়েকটা নম্বর কমে যায় এবং বেশিরভাগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নম্বর কমে। এখন এই কাট নম্বর সম্পর্কে আমি বলেছিলাম আমাদের কয়েকটা রিভিউ আছে। এই প্রশ্নটা রিভিউ আপনারা একটু ইয়ে করতে পারেন, এই রিভিউটা আমার সাথে একটু মিলিয়ে নিতে পারেন। আপনাদের কোনো অবজারভেশন থাকলে সেটাও কমেন্ট বক্সে আপনারা শেয়ার করতে পারেন বা পার্সোনালি আমাকে ইনবক্সে শেয়ার করতে পারেন, কমেন্টেও শেয়ার করতে পারেন। একজন লিখেছেন ইশতিয়াক চৌধুরী বলেছেন 97 পেলে কি স্যার সুযোগ আছে? আজকে একজন ডাক্তার ভদ্রলোক ফোন করে বললেন, বলে স্যার আমি 100টা পাবো, যত ভাবে হিসাব করুক না কেন আমি 100 নম্বর পাবো, আমারটা আসবে কিনা বলেন। তারপরে উনি বলেছেন যেখানে তার সন্দেহ সেখানে সে বাদ দিয়েছে। আপনারাও কি যেখানে সন্দেহ সেখানে বাদ দিয়ে হিসাব করেছেন? আচ্ছা, সন্দেহ বলে বাদ দিলেই সেখানেও তো আপনার নম্বর আসতে পারে। এই বাদ দেওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? আপনি সন্দেহ করে বাদ দিয়ে যদি হিসাবটা না করেন, হিসাবটা করেও থাকেন, এখানে ভুল হলে তো আপনার নেগেটিভ মার্কিং হবে। থ্যাংক ইউ ফাতেমা রুনা, থ্যাংক ইউ নিপুমা জাহান, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরেকজন বলছে 136 থেকে 97 এসে থেমেছি, সামিয়া সুলতানা। আপনি 97, ভালো নাম্বার তো। হ্যাঁ হ্যাঁ, আশা করি ভালো কিছু হোক। রাতুল আহমেদ বলেছেন স্যার বাংলার জন্য কোন বইটা ভালো হবে? আচ্ছা শুনেন, আমরা বলি একটা বিষয়, আপনারা আরেকটা বিষয়ে চিন্তিত থাকেন। তার মানে আপনি এই কথার মধ্যে কনসেন্ট্রেশন করুন। আমরা কিন্তু বাংলা বইয়ের কথা বলতে আজকে আসিনি। বাংলা বইয়ের কথা বলতে, অন্য সাবজেক্টের বই প্রিপারেশন নিয়ে কথা বলতে আমি অন্য সেশন গুলোতে আপনাদের সাথে কথা বলবো, আমার সাথে আপনাদের কথা হবে। কিন্তু এখন বাংলা বইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ডান, থ্যাংক ইউ। গৃহদাহ, থ্যাংক ইউ আপনাদের চারজনকে ধন্যবাদ। তো যেটা বলছিলাম, আমাদের সাথে একটু প্রশ্নটা রিভিউ হোক। এই বিসিএস এ 50টার মতো কম বেশি, 50টা মানে হচ্ছে 1/4, 50টির মতো প্রশ্ন আছে যেগুলোর সাথে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা, যারা সাধারণ বলতে আমি বুঝাচ্ছি 4,75,000 বা 4.5 লক্ষ ক্যান্ডিডেটকে আমি বুঝাচ্ছি না, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের মধ্যেও যারা সিরিয়াস, যারা সিনসিয়ার, যারা এটা নিয়ে ভালো পড়ালেখা করে সময় দেয়, একাধিকবার বিসিএস পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন কোচিং সেন্টারের সাথে সম্পর্কিত মার্চ ফরওয়ার্ড হোক বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলো, আমাদের সহযোগী প্রতিযোগী প্ল্যাটফর্ম গুলো হোক, সেখানে কোচিং করেন, এদেরকে আমরা সাধারণত অপেক্ষাকৃত সিরিয়াস সিনসিয়ার ক্যান্ডিডেট মনে করি, যারা রেগুলার। এদেরও একটা বড় অংশের কাছে 50টি প্রশ্ন একেবারেই নতুন বলে মনে হয়ে আছে। হয়তো প্রশ্নটা সম্পর্কে ওরা শুনেছে, হয়তো ওরা রবীন্দ্রনাথের সম্পর্কে তো আমরা চিনি, কাজী নজরুল ইসলামের বই নিষিদ্ধ হয়ে আছে, এগুলো তো আমরা জানি। 8 নং থিয়েটার রোড আমাদের মুজিবনগর সরকারের ক্যাপিটাল ছিল, এটা আমরা জানি। এই যে আমরা লেডি চ্যাটার্লিস লাভার, এই নামগুলো আমরা শুনেছি, রেইনবো আমরা শুনেছি, কিন্তু প্রশ্নগুলো যেভাবে এসেছে এই ফরম্যাটের সাথে আমরা কিন্তু অনেকে খুব একটা ভালোভাবে পরিচিত নই। আপনাদের মনে থাকতে পারে যারা মার্চ ফরওয়ার্ডে বুলেটিনটা সংগ্রহ করেছিলেন, বুলেটিন আমরা যেটা 15 দিন পড়ার জন্য তৈরি করেছিলাম, বারবার আমরা সচেতন করার চেষ্টা করেছি ফ্রম আওয়ার এক্সপেরিয়েন্স। আমি এটা অন্যভাবে নেবেন, আমি বিনয়ের সাথে বলছি, আমি গত 15টি বছর আমি নিজে 27 বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, সেখানে উত্তীর্ণ হয়েছিলাম। সে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত 6 সাল থেকে এখন 20, এই 14-15টি বছর নিরবচ্ছিন্নভাবে কিন্তু বিসিএস পরীক্ষা যারা দিচ্ছেন তাদের সাথে কাজ করছি। এই প্রশ্নগুলো নিয়ে পরীক্ষা ম্যানেজমেন্ট, বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে টপ ম্যানেজমেন্টে ছিলাম। সবগুলো মিলিয়ে আমার যে অভিজ্ঞতা, সেখান থেকে আমি যেটা খেয়াল করলাম, সেই অভিজ্ঞতাগুলোর কিছু গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করেছি মার্চ ফরওয়ার্ডের বুলেটিনে। সেই বুলেটিনে যারা পড়েছেন তারা জানেন আমরা কিছু গাইডলাইন, গাইডলাইন 2, একটা সাবজেক্টিভ টেস্ট পড়ার পর সেখানে কিভাবে ফার্দার স্টাডি করতে হবে, এটা থেকে আরো কিভাবে আপনি এলাবোরেটলি জানতে পারবেন, গাইডলাইন 2, গাইডলাইন 3, এটা দিয়ে আছে। বিসিএস এর প্রশ্নের পাশাপাশি অন্যান্য ফরম্যাটে যে প্রশ্ন হয়, পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও অন্যান্য যে নিয়োগ কর্তৃপক্ষগুলো আছে তাদের প্রশ্ন প্যাটার্ন গুলো কিভাবে হয় সেগুলো সম্পর্কে ভাবার, কারণ আমাদের একটাই উদ্দেশ্য ছিল প্রশ্ন পাওয়ার পর আমাদের কোনো প্রার্থী যেন নার্ভাস না হয়, কনফিউজড না হয়। এগুলো হচ্ছে যারা আসলে এগুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস শ্রম দিয়েছেন, তারা কিন্তু দেখবেন এই খারাপ পরীক্ষার মধ্যেও অনেক, মানে এটা কি বলবো, অপ্রস্তুত অবস্থার মধ্যেও কিছুটা তারা ভালো কাজ করে এসেছেন। আমরা বারবার একটা জিনিসের প্রতি জোর দিয়েছি, সেটা হচ্ছে দাগানোর ব্যাপারে। আপনাদের মনে থাকতে পারে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন আপনারা দাগাবেন, এই কথা বলা এটা অনেক কঠিন একটা কাজ, কারণ পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে আমরা জানি না।
কারণ এখানেও দেখেন আপনারা যারা একটু বেশি দাগি আছেন স্টিল আমরা খুব দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে যারা বেশি দাগি আছেন তাদের সম্ভাবনাটা কম্পারেটিভলি বেটার। এখন আপনি বলতে পারেন স্যার অনেক দাগি আছে অনেক ভুল। তো অনেক দাগি আছেন অনেক ভুল সেখানেও তো আমরা কথা বলেছি এটা কমন সেন্স দিয়ে ইউজ করতে হবে যেটা আপনি পারেনই না। আপনি মনে করেন কথার কথায় বিশ্বের কোন দেশটির সাথে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা রয়েছে। আপনি যদি জানা থাকে আপনি আনসারটা করবেন। ভিয়েতনাম দিলেও আপনার মনে হচ্ছে, কিউবা দিলেও মনে হচ্ছে, আপনার কি বলে আরেকটা কি দেশ আছে? এটা দিলেও মনে হচ্ছে আপনার হচ্ছে, উজবেকিস্তান মনে হলো আপনার হচ্ছে। এই সব মনে হচ্ছে এটাও তো একটা দুর্বলতার লক্ষণ। আপনাকে কিছু জিনিস আছে যেটা আপনি পারেনই না, সেটা আপনাকে এভয়েড করে যেতে হবে। যেমন ইংরেজি কোটেশন, ২ একটা কোটেশন আসছে যেগুলো অনেক বেশি কঠিন। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের প্রশ্নটা আমার দেখা এই সবগুলো প্রশ্নের মধ্যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে খুব একটা টাফ কোয়েশ্চেন। তো সেখানে একজন বলল যে নৈতিকতাতে সে ৮ টা দাগিয়ে আসছে। তো ৮ টা দেখানো তো কাজের কথা না। এখানে ৪-৫ টা আছে দাগানোর মতো। আর ২ একটা আপনি চিন্তা ভাবনা করে দেখাতে পারেন। কিন্তু আপনি যদি র‍্যান্ডমলি না জেনে দাগান সেখানে তো ভুল হওয়ার পসিবিলিটি আপনার থাকবে। হ্যাঁ, নৈতিকতার উত্তর এমডি জাকির হোসাইন। নৈতিকতার উত্তরগুলো সম্পর্কেও আমি একটু বলব। আমি কাটমার্ক সম্পর্কে বলার আগে স্পেসিফিক ১০ টা প্রশ্ন আ কেন আমার কাটমার্কটা যেটা বলব সেটা আপনার ডিফেন্ড করার জন্য কয়েকটি কারণ বলতে চাই। এই যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল ৩৬ ঘন্টা। ফেসবুক আমাদের কাছে বিশাল একটি জ্ঞান ভান্ডার। গুগল আমাদের কাছে জ্ঞান ভান্ডার। উইকিপিডিয়া আমাদের কাছে জ্ঞান ভান্ডার। অনেক বড় ভাই, অগ্রজরা অ অ আমাদের বড় বোনেরা আমাদের জ্ঞান ভান্ডার। এত কিছুর পরেও আপনি খেয়াল করবেন আ আমরা খুবই আ বা আমরা ১০ থেকে ১২ টা প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে এখনো আমরা কিন্তু সিদ্ধান্তে আসতে পারিনি। এই যে সিদ্ধান্তে আসতে না পারার কারণটা কি? তার মানে হচ্ছে আমাদের যে সোর্স গুলো আছে সেই সোর্স গুলো একেকজনের সোর্স একেক রকম। একেকজনের আন্ডারস্ট্যান্ডিং একেক রকম। আমাদের কেউ হচ্ছে আমারটা যদি কেউ দেয় সেটা সঠিক। আমারটার সাথে বৈপরীত্যমূলক কোনো উত্তর যদি কেউ দেয় সেটা সঠিক না। এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে কাজ করে। আমরা একটা প্রশ্ন দিয়েছি। আমরা কালকে সলভ করার সময় বলেছিলাম ৫-৭ টা উত্তর এদিক সেদিক হতে পারে। যদি ভুল হয় বা আমরা যদি দেখি যে ফার্দার ডিসকাশন বা আরো রিসার্চ এর ফলে আমরা নতুন কোনো উত্তর পাচ্ছি, অন্য কোনো ভিন্ন অপশন যদি আমরা পাচ্ছি এটা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। কিছু প্রশ্ন আছে যেমন আপনি দেখবেন বিভিন্ন জায়গায় ফেসবুকে আমরা দেখেছি ইংরেজিতে ২ টা প্রশ্ন এসেছে। আমাদের সাহান স্যার আপনাদেরকে গতকাল খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন। আমি একটু রিপিট করি আলোচনাটা। সেটা হচ্ছে ইংরেজিতে আমাদের সাহান স্যার যখন গতকাল ইয়েটা নিচ্ছিলেন, লাইভে যখন সলভ টাস্কটা নিচ্ছিলেন, আমার কাছে অনেকগুলো রেসপন্স আসছে। সেটা হচ্ছে আপনাদের উত্তর আরেক ২ জনের সাথে মিলে না। আসলে একটু খেয়াল করেন আমি যে উত্তরটা দিলাম সেটা কারো সাথে মিলেছে কি মিলেনি সেটা আপনি দেখবেন না। আপনি দেখবেন আমাদের যে এক্সপ্লেনেশনটা সেটা ঠিক আছে কিনা। এখন কেউ বলেছে টার্স এর অপোজিট মিনিং হচ্ছে এক্সপ্রেসিভ হবে, কেউ কোথাও ডেসক্রিপটিভ দেওয়া হয়েছে। তাদের সকলের প্রতি আমাদের সম্মান আছে। তাদের একটা ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং তাদের থাকতে পারে। কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের ইংলিশের সিনিয়র ফ্যাকাল্টি শাহান স্যার খুব স্পষ্টভাবে উনি বলেছেন যে এটা ডিটেইলড হবে। কেন ডিটেইলড হবে সেটা ডিটেইলস ব্যাখ্যা কিন্তু উনি দিয়েছেন। দেওয়ার পর আপনি দেখবেন এবং উনি দেখবেন ক্ষেত্র বিশেষে আপনাদেরকে সোর্স গুলো বলে দিয়েছেন, রেফারেন্স বলে দিয়েছেন। এটাই তো আপনার জন্য দরকার। মনে রাখবেন আমরা স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী, আমরা গ্র্যাজুয়েটস, আমরা পড়ালেখা করেছি। আমাদের আসলে সবসময় অন্যরা কি বলছে সেটা নয়। অন্যরা বলার ফলে আমার নিজের মধ্যে আরো বেশি বোঝার একটা উদ্দীপনা তৈরি হয়ে আছে কিনা, আমার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি কোন একটা ক্লু পেয়েছি কিনা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এখানে তাহলে কি উত্তরটা পাবলিক সার্ভিস কমিশন নিচ্ছে? একটা বিষয় আছে। আরেকটা প্রশ্ন সম্পর্কে আমি আপনাদেরকে বলি। আ বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? এটা হচ্ছে মোস্টলি ডিসকাসড একটা পুরস্কার বাংলাদেশে। আমাদের জাতির জনককে জাতির পিতাকে জুলিও কুরি শান্তি পুরস্কার দেওয়া হয় ১৯৭৩ সালে। এখন দেখেন যে অপশন গুলো আছে ৪ টি অপশনের মধ্যে একটি তো ৭৩ টাচ করে নাই। তাহলে সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশন উত্তরটি নেয় নাই। তাহলে কি প্রশ্নটা মাইনাস করে হিসাব করছে নাকি কোনো কাছাকাছি উত্তর নিয়ে আছে? আমরা কিন্তু কেউ জানি না পাবলিক সার্ভিস কমিশন কি করবে। এখন আপনি দিয়েছেন, আপনি মনে করছেন যে ২৩ মে দিয়েছেন, পিএসসি মনে হয় ভুলে ৭৩ এর জায়গায় ৭২ দিয়েছে। এই ধরনের কি আসলে আলোচনা হয়? আপনাকে দেখতে হবে কাটমার্ক দিলে যারা কাটমার্ক আমরা যে কাটমার্কটা বলবো আমরা আশা করি যে সেটার আশেপাশে থাকবে। এটাই হবে এটা আমরা বলছি না। আমাদের আশা।
আমাদের বিশ্লেষণগুলো যদি ভালো হয় তাহলে সেটা আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, আপনারা সেটা অ্যাকসেপ্ট করবেন, সেটাই আমরা চাইবো। আপনার একটা প্রশ্ন আছে, বাংলার সেন বংশের, এখানে একটু খেয়াল করেন সময়টা উল্লেখ করে দেওয়া হয়েছে 1070 থেকে 1230 সাল পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত শেষ শাসনকর্তা কে ছিলেন। আমরা নিজেরা ক্লাসরুমে এটা পড়িয়েছি, বাংলার শেষ সেন রাজা হচ্ছেন লক্ষণ সেন, প্রাচীন যুগের সর্বশেষ স্বাধীন রাজা হচ্ছেন লক্ষণ সেন, প্রাচীন যুগে বাংলার সর্বশেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন, সব আমরা পড়িয়েছি। কিন্তু এখানে খেয়াল করেন, উনার পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু সেন শাসনের স্বাধীন যুগটা শেষ, কিন্তু উনার ছেলেরাও কিন্তু ক্ষমতায় ছিলেন, ওদেরকে কিন্তু এখানে রাজাও বলা হয় নাই, শাসনকর্তা বলে বলা হয়েছে, এবং তাদের সময়টা দেওয়ার কারণে এই উত্তরটা কেশব সেন। এখন আপনারা যারা লক্ষণ সেন দিয়েছেন, আমি আজকে ফেসবুকে দেখলাম অনেকে লক্ষণ সেন এটা কেন হবে গায়ের জোর অনেকগুলো যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু একটু খেয়াল করেন, একটা শাসন যখন শেষ হয় সাথে সাথে কি সব শেষ? আমরা জানি বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছেন, ধন্যবাদ, বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছেন সিরাজউদ্দৌলা। এরপরে কি বাংলায় নবাব ছিল না? ছিল। মীর কাসিম আলী খান, উনিও তো নবাব ছিলেন। আপনি দেখবেন যারা ইতিহাসের স্টুডেন্ট তারা জানবেন বাংলার সর্বশেষ স্বাধীন চেতা শাসক কে ছিলেন, মীর কাসিম আলী খানের নাম আছে। অথচ এই মীর কাসিম আলী খানরা কিন্তু মীর জাফরের পতনের সাথে ওরাও কিন্তু অনুঘটক হিসেবে কাজ করেছিল। তাহলে নবাব সিরাজউদ্দৌলা আমাদের সর্বশেষ নবাব, সর্বশেষ স্বাধীন নবাব, এরপরেও কিন্তু আমাদের নবাব ছিল। একইভাবে রাজা লক্ষণ সেন হচ্ছেন সেন বংশের সর্বশেষ স্বাধীন শাসক বা স্বাধীন রাজা, কিন্তু ওনার ছেলেরা যখন রাষ্ট্র চালিয়েছেন, এই বাংলাকে শাসন করেছেন, তখন তারা ওই স্বাধীনতা এক্সারসাইজ করেন নাই, ওই শেষ স্বাধীন নবাব যেটা যে অর্থে বলছি, শেষ স্বাধীন শাসক যে অর্থে বলছি, সেটা হয়নি। তাহলে এখন যারা লক্ষণ সেন দিয়েছেন, আমি জানি আমাদের বন্ধুদের সম্ভবত 80-90% আমি অনুমানের উপরে বলছি লক্ষণ সেন উত্তর দিয়ে আসছেন, তো একটু নেগেটিভ হবে, এটা খুবই স্বাভাবিক। মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 থিয়েটার রোড বাংলাদেশ বাহিনী কত ঠিকই করে প্রশ্নগুলো করেছে দেখেন। পাবলিক সার্ভিস কমিশনকে ব্যক্তিগতভাবে আমরা একটা ধন্যবাদ দিই, সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সবসময় তার প্রশ্ন প্যাটার্নের মধ্যে একটা রহস্য রেখে দেয়, কারণ এরা আমাদেরকে সিলেবাস দিয়েছে। আমাদের হাজার হাজার তরুণ তরুণী আছেন যারা খুব ডিটেইলসে খুব ভালোভাবে পড়ালেখা করেন। আমরা পত্র পত্রিকায় দেখি লাইব্রেরির পাশে, লাইব্রেরির ভিতরে, মেসের বাইরে অনেক কষ্ট করে পড়ালেখা করেন আপনারা। এত কিছুর পরেও পাবলিক সার্ভিস কমিশন নিজেকে একটু আলাদা করে তার এই যে তার প্রশ্নগুলো 200টা মাত্র প্রশ্ন নিয়ে এতক্ষণ আমাদেরকে যে কনফিউজড রাখতে পেরেছে, এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের একটা, ব্যক্তিগতভাবে মনে করি যেটা তাদের একটা ক্রেডিট চাই। তারা আমাদেরকে আরো বেশি পড়তে বাধ্য করতে পারছে, তারা অনেক বেশি বেসিক নিয়ে নাড়াচাড়া করছেন, যেগুলোতে আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন করে, আমরা যারা গাইডলাইন দিই, আমরা যারা পড়াই, আমরা যারা কোচিং ব্যবস্থাপনা করি, এবং আপনারা যারা পড়েন পরীক্ষার্থী, তাদের সবাইকে পাবলিক সার্ভিস কমিশন নতুন নতুন কিছু মেসেজের উপরে রাখেন। এই যে মেসেজের উপরে রাখা, আমরা তো পাবলিক সার্ভিস কমিশন থেকে আমরা এটাই তো আশা করি। একজন লিখেছেন আপনাদের মধ্যে কি যেন, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছেন শশাঙ্ক না অশোক হবে। একটু খেয়াল করেন তো, রাজা শশাঙ্কের প্রশ্নটি খুব সহজ প্রশ্ন, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু ওই যে বললাম প্রশ্নটা এমন ভাবে উপস্থাপন করা হয়েছে পরীক্ষার হলে আমি থাকলে যেন আমি নিজেও কনফিউজড। আমরা তো বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াচ্ছি, আমি যারা বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াচ্ছেন, আমাদের সিনিয়র টিচার যারা আছেন বাংলাদেশে, মানে আমাদের ফিল্ডে যারা সিনিয়র, তাদের একাধিক জনের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করেছি। সবকিছুর পরিপূর্ণ উত্তর আমরা এখনো জেনে গেছি এটা দাবি করছি না, কিন্তু আমরা চেষ্টা করছি এটা প্রতিনিয়ত, এটা একটা একাডেমিক একটা ডিসকাশনের মাধ্যমে আমরা যেন আমাদের স্টুডেন্টদেরকে, আমাদের প্রার্থী ভাই বোনদেরকে একটা বেটার নলেজ আমরা কম্পারেটিভলি দিতে পারি। অশোক হওয়ার কোনো কারণ নাই, কারণ অশোকরা যখন এটা চালাচ্ছিলেন তখন তারা এখানে বাংলা নামে ছিলই না। আর ওখানে যখন রাজা শশাঙ্ক কেন হবে, উনি কিন্তু শুধু গৌড়ের না, উনি একাধিক রাজ্যকে একসাথে কম্বাইন্ড করে উনি কিন্তু নিজেকে শাসক রাজা ঘোষণা করেছিলেন 606 সালে। সুতরাং এটা রাজা শশাঙ্ক উত্তর ঠিক আছে, কিন্তু প্রশ্ন করতে গিয়ে আমাদের যেটা হলো, আমরা যারা পরীক্ষার্থী, এখন আমরা যেভাবে বলছি এটা এই হলো সেই হলো, এটাই হতে পারতো, প্রশ্ন এমন করে পড়া যেত। পরীক্ষার হলে তো আপনার লিমিটেড সময়, এই যে আপনাকে অবিভক্ত বাংলার দিয়ে আপনাকে যে একটু কনফিউজড করে দিল, আপনাকে একটু যে ভাবাতে পারলো পাবলিক সার্ভিস কমিশন, এখানে তো আপনার সময়টা, এই যে আপনার কাট 2 ঘন্টার সময়, সেখান থেকে একটা সময় কিন্তু সে আপনাকে পাবলিক সার্ভিস কমিশন আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, খেয়াল করেন। এরপরে একটা প্রশ্ন, একাধিক প্রশ্ন তো বললাম যেগুলোর উত্তরই নেই।
এরপরে ম্যাথসে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে -4 হবে নাকি +4 হবে। দেখা যাচ্ছে -4 দিল অঙ্কে একটা সিস্টেমে করলে -4 দিলেও হচ্ছে, আবার 4 দিলেও হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন কোন উত্তরটা নিচ্ছে এটা তো আমরা এখনো জানি না। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য, আপনাদের কোনো প্রশ্ন কনফিউজ থাকলে থ্যাংক ইউ ভেরি মাচ। আবুল, আপনারা যে প্রশ্ন নিয়ে এখনো সমস্যা আছে মনে করেন, আপনারা প্রশ্নগুলো করেন, আমি সম্ভব হলে এটা আপনাদেরকে এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আব্দুল কালাম বিডি খুব সুন্দর, খুব যথার্থ, খুব ভালো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? এটা কি আইএমএফ এর বেল আউট প্যাকেজের মাধ্যমে হয় নাকি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এর মাধ্যমে হয়? খুব গুরুত্বপূর্ণ এটা। আপনারা কি দিয়েছেন উত্তরটা? আপনারা যাই দেন একটু আমার সাথে একটু মিলিয়ে নেন। আইএমএফ এর বেল আউট প্যাকেজের মাধ্যমে বিশ্বের অনেক দেশ বাণিজ্য ভারসাম্য রক্ষা করে। আমদানি রপ্তানিটাকে আমরা বাণিজ্যিক ভারসাম্য বোঝাচ্ছি। বিশ্বের অনেকগুলো দেশ, উন্নয়নশীল দেশের, তৃতীয় বিশ্বের ডজন ডজন দেশ আছে যেখানে আইএমএফ বেল আউট প্যাকেজের মাধ্যমে তাদের আন্তর্জাতিক বাণিজ্য রক্ষা করে, কিন্তু বাংলাদেশে এটা হয়নি। বাংলাদেশে এখনো পর্যন্ত এটা হয়েছে রেমিটেন্সের মাধ্যমে। আপনি যদি সর্বশেষ ইকোনমিক সার্ভে পড়েন, সেই ইকোনমিক সার্ভের একেবারে সূচনার পৃষ্ঠাতে পড়েন, সেখানে আপনি দেখবেন সেখানে আমাদের প্রবাসীদের আয়ের কারণে যে হ্রাস পাওয়া, বৃদ্ধি পাওয়া, এই সংক্রান্ত একেবারে সম্ভবত 6-7 নাম্বার লাইনে গেলে, বাক্যে গেলে আপনি সেটা খুব স্পষ্টভাবে সেখানে দেখতে পাবেন, বাংলায় লেখা আছে এগুলো। তাহলে রেমিটেন্স, বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? এটা হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। নিত্যানন্দ রায় বলেছেন, নিত্যানন্দ রায় বলছেন রাশিয়ার সামরিক ঘাঁটি থাকার, কি সুন্দর প্রশ্ন। কত এখানে দেখেন, আপনারা অনেকে বলেন যে রিসেন্ট প্রশ্ন। পাবলিক সার্ভিস কমিশনের এই প্রশ্ন কখন করেছে এটাও চাইলে আপনি রিসার্চ করতে পারেন। এই প্রশ্নটা তো পরীক্ষা হওয়ার কথা ছিল গত বছর এপ্রিলে, পরীক্ষা হচ্ছে এই বছর এসে এপ্রিলের আগে, মার্চের মাঝামাঝি। তাহলে আমরা তো এটাও তো ধারণা করতে, এই প্রশ্নটা হয়তো 1 বছর আগের করা একটা প্রশ্ন। এটার একটা বড় যুক্তি হচ্ছে গত 1 বছরে দেখবেন 2টি অথবা 3টি প্রশ্ন পাবেন পুরো 1 বছরের মধ্যে। একটি প্রশ্ন হচ্ছে এই প্রশ্নটি, রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান আছে কোন দেশে? রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান আছে কোন দেশে? আপনারা গত বছরের মাঝামাঝি রাশিয়ার সাথে 2টা দেশের চুক্তি হয়েছিল, একটা হচ্ছে ভিয়েতনামের সাথে, একটা হচ্ছে কিউবার সাথে, সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে। যেহেতু ভিয়েতনামের চায়না প্রভাবটা এখনো ঐতিহাসিকভাবে থেকে গেছে, এখনো ওখানে সরাসরি সামরিক ঘাঁটি স্থাপনের চুক্তিটা সম্পাদন হয়নি, কিন্তু কিউবার সাথে হয়ে গেছে। আপনারা দেখেন, আমরা গতকাল আমরা নিজেরাই উজবেকিস্তান উত্তরটা দিয়েছিলাম, আজকে সেটা আমরা প্রত্যাহার করে নিচ্ছি। এটার উত্তর হচ্ছে কিউবা। এই যে কিউবা, এই চুক্তিটা হয়েছিল 2020 সালের, আমার যদি ভুল না হয়, মাঝামাঝি একটা সময়ে। যারা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের বইগুলো পড়েন তারা হয়তো জেনে থাকতে পারবেন, কিউবা এবং ভিয়েতনাম 2টার সাথে হয়েছে, তবে চুক্তিটা সম্পাদন হয়েছে এটা কি বলে, কিউবা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, মারুফ হোসেন বলেছে ওটা শশাঙ্ক উত্তর হবে। শশাঙ্ক নাকি অশোক? এটার উত্তর হচ্ছে শশাঙ্ক, রাজা শশাঙ্ক। তাহলে এই রাশিয়ার সামরিক ঘাঁটির বিষয় নিয়ে কথা বললাম আমরা, রেমিটেন্স বা আন্তর্জাতিক বাণিজ্যটা নিয়ে কথা বললাম। রিসেন্টের মধ্যে আরেকটা প্রশ্ন আসছে, কোন সংস্থা প্যান্ডেমিককে ওয়ার্ল্ড প্যান্ডেমিক ঘোষণা করেছে? করোনা ভাইরাসকে ওয়ার্ল্ড প্যান্ডেমিক বা মহামারী ঘোষণা করেছে। এটা হচ্ছে একটা রিসেন্ট প্রশ্ন, যেটা 2020 সালের। এটা ছাড়া, কিউবার প্রশ্নটা ছাড়া, এবং সম্ভবত আমি আরেকটা হচ্ছে 2020 সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? এই 3টা প্রশ্ন ছাড়া 2020-এর আগে, 2020-এর পরে আর কোনো প্রশ্ন হয়নি। অনলি দিস 3 কোয়েশ্চেন্স, শুধুমাত্র 3টা প্রশ্ন। অনেক ধন্যবাদ মারুফ। আরেকটা প্রশ্ন আপনাদেরকে একটু দেখাতে চাই, কোন পানিতে অক্সিজেন, এটা তো বোধহয় আপনারা জেনে গেছেন, সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, কারণ অক্সিজেন প্রডিউস হয় সাগরের নিচে। আরেকটা প্রশ্ন আছে, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? খুবই চমৎকার একটা প্রশ্ন, একটু খেয়াল করেন। ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল নাকি সুইডেনের উপনিবেশ ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার পরে পশ্চিম ইউরোপের দেশগুলোর সাথে ন্যাটোর দেশগুলোর, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর, আমরা যেটাকে যুক্তরাষ্ট্রের লিডারশিপের মাধ্যমে বলি, এদের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়। পূর্ব ইউরোপের দেশগুলোর উপরে প্রভাব এবং কর্তৃত্ব বৃদ্ধি পায় হচ্ছে রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়ন, আমরা যেটাকে রাশিয়া বলছি। কিন্তু এটা কখনো
আপনার ফিনল্যান্ড কখনো রাশিয়ার উপনিবেশ ছিল না, কলোনি ছিল না, প্রভাবাধীন কর্তৃত্বে শাসিত দেশ ছিল। আমরা বলি না যেমন ভুটানে ভারতের একটা বড় প্রভাব, পৃথিবীর অনেক দেশ আছে, আশেপাশের বড় বড় দেশগুলোর অনেক প্রভাব থাকে, চায়না দ্বারা মায়ানমারে একটা প্রভাব আমরা দেখি। এইরকম রাশিয়ার ব্যাপক প্রভাব আছে হচ্ছে ফিনল্যান্ডের উপরে, কিন্তু ফিনল্যান্ড হচ্ছে সুইডেনের একটা উপনিবেশ। সুইডেন এক সময় একটা মাস্টার কলোনি ছিলেন, এই সুইডেনের আন্ডারে একটা দেশ ছিল হচ্ছে ফিনল্যান্ড, যেটা আমরা বলতে পারি উপনিবেশ। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সুইডেনের উপনিবেশ ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ 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 আরেকটা হচ্ছে ইংরেজিতে টুক হবে নাকি এক্সামিন্ড হবে? থ্যাংক ইউ সুলতান রহমান। আমাদের স্যার কালকে ঘোষণা করেছে, ব্যাখ্যা দিয়েছেন, এটা টুক পালস, মাই পালস এটা হবে, এই ব্যাখ্যাটাই দেওয়া হয়েছে। এক্সামিনও কেউ কেউ উত্তর দিয়েছেন, আসলে দুইটার মধ্যে কোনটা হবে আরো এক্সামিন করা দরকার। আপাতত আমরা যে উত্তরটা গতকাল শাহান স্যার প্রোভাইড করেছেন, টুক মাই পালস, এটার উপরে আমরা এখন পর্যন্ত আমরা যে যুক্তিগুলো পেয়েছি এখন পর্যন্ত ওটার ব্যাপারে আমাদের অবস্থানটা আছে। জাবেদ করিম হবে কি এস আর আরিফ? হ্যাঁ, এটা জাবেদ করিম, সঠিক উত্তর, ঠিক আছে। তাহেরা ফেরদৌস শাপলা বা সরি, একজন জানতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম। কি চমৎকার প্রশ্ন দেখেন, এই যে বললাম ট্রিকি প্রশ্ন। পাবলিক সার্ভিস কমিশনের এই প্রশ্নগুলো যারাই করেছে, এটা যে শুধু বাংলায় হয়েছে তাই না, সেটা বাংলাদেশ অ্যাফেয়ার্সে দেখা গেছে, সেটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখা গেছে, ইংরেজিতে দেখা গেছে, পুরো প্রশ্নটাতেই দেখা গেছে একটা ছেলে মেয়েদেরকে ভাবার মতো, আমাদেরকে এই যে পরীক্ষার পর এই 36 ঘন্টার পরেও আমাদেরকে এটা নিয়ে কনফিউজ করার মতো, ভাবার মতো, চিন্তা গবেষণা করার মতো উপাদান দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। নজরুলের প্রশ্নটা অঞ্জন আহমেদ বলেছেন, স্যার যুগবাণী হবে নাকি বিশের বাসী হবে? কাজী নজরুল ইসলামের 5টি বই নিষিদ্ধ হয়ে আছে, এটা পাবলিক সার্ভিস কমিশন প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। একটু খেয়াল করেন, প্রশ্নের মধ্যে বইও বলেছে, গ্রন্থও বলেছে, বই গ্রন্থ। প্রথমে বলেছে কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থ প্রকাশিত বাজেয়াপ্ত করেছে উপনিবেশিক সরকার। আবার বলেছে কোন বইটি প্রথম, এখানে গ্রন্থ বলেনি, বই বলেছে, কোন বইটি, বই এবং গ্রন্থ সিনোনিমাস, একই জিনিস, কোন গ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত করা হয়? যদি কোন কাব্যগ্রন্থটি হতো তাহলে বিশের বাসী আসতো, কোন গ্রন্থ বলেছে, সুতরাং এটা যুগবাণী। যুগবাণী হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ কাজী নজরুল ইসলামের, এটা সঠিক উত্তর হচ্ছে যুগবাণী। তাহলে একটু খেয়াল করেন তো, এখনো পর্যন্ত যারা বিশের বাসী দিয়েছে, কারণ আগে প্রশ্ন হতো কি নিচের কোন গ্রন্থটির জন্য কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত করা হয়েছে, বিশের বাসী বিশের বাসী বিশের বাসী আমরা দিয়ে এসেছি। এখন হঠাৎ করে বলছে কোন গ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত হয়, এখানেও কিন্তু আমাদের প্রশ্নে একটা কি আছে, আমাদের ভাবার মতো একটা বিষয় আছে। এরপরে আমাদের নূর ইসলাম নামের একজন জানতে চেয়েছেন, স্যার আইএমএফ 1944 নাকি 1945? আপনারা কি দিয়েছেন একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ, জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? এটা হচ্ছে আনেক্টেড, এটা আনেক্টেড। হ্যাঁ, আইএমএফ কত সালে? আরেকজন বলেছেন। হ্যাঁ, রসতত্ত্ব না বাক্যতত্ত্ব? খান তৌহিদ কামাল। আমরা এটা বাক্যতত্ত্ব উত্তর করেছি, আমাদের মোস্তাফিজুর রহমান স্যার গতকাল এখানে ব্যাখ্যা করেছেন। আমাদের তৌহিদ স্যার যিনি আপনাদেরকে বাংলা আমাদেরকে যে ব্যাখ্যা দিয়েছে সেটা হচ্ছে বাক্য। আইএমএফ এর প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন। আইএমএফ এর প্রশ্ন দেখেছেন, একটু খেয়াল করেন, আমরা বলি যে গুগল আছে, উইকিপিডিয়া আছে, অমুক সমুক অনেক কিছু আছে, থাকলে এগুলো তো সবাই সাদা মাটা ভাবে আমরা পড়তে পারি, ট্রান্সলেট করতে পারি, এরপর আমরা এখানে কনফিউজড। 1944 সালে আইএমএফ গঠনের জন্য সামিট হয়, ব্রিটেন উডস সামিট যেটা বলা হয়, সেটা হয়েছিল 1944 সালে। কিন্তু আইএমএফ এর ফরমেশনটা হয়, গঠনটা হয় 1945 সালে। আন্তর্জাতিক সংস্থা, প্রশ্নটা কি ছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? ফরমেশন গঠিত হয়, গঠিত হয়েছিল 1945 সালে, উত্তর হচ্ছে 1945। হ্যাঁ হ্যাঁ, আরেকজন বলেছেন 4টি কনফিউশন প্রশ্ন উত্তর করেছি, বাকিগুলো ছেড়ে দিয়েছি। একটা হচ্ছে রেমিটেন্স দিয়েছি, আবুল কালাম বিডি, আব্দুল কাইয়ুম বিডি, রেমিটেন্স দিয়েছি, সঠিক উত্তর। এক্সামিন দিয়েছি, এটা আমরা বলছি ঠুক হবে। এরপর দেখেন, আপনিও আশায় থাকেন, দেখা যাক কি হয়। 1944 দিয়েছি, এটা আমরা বলছি 1945 হবে আইএমএফ এর গঠনটা। আর হ্যাঁ, আরেকটা বলছেন ইনটু দিয়েছেন, ইনটু না, এখানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন হবে না, আমরা সেই উত্তরটাই আপনাদেরকে দিয়েছি। একজন শিহাবুদ্দিন বলেছেন স্যার সলিমুল্লাহ নাকি নবাব আব্দুল লতিফ? শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মেডিকেল কলেজের জন্য জায়গাটাই দিয়েছেন সলিমুল্লাহ, সুতরাং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যে মহান মনীষীদের নাম আসছে তাদের মধ্যে নাম্বার 1 কন্ট্রিবিউশন হচ্ছে নবাব সলিমুল্লাহ।
হ্যাঁ 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 এবিডি মমিন, হ্যাঁ বলছি ভাই। দেবপ্রিয় বিশ্বাস, সলিমুল্লাহ। হুম 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 actually পদ্মাবতী নীলা লিখেছেন, চমৎকার একটি প্রশ্ন ছিল। 41তমতে 100% শিওর হয়ে 132টা দাগ দিয়েছিলাম, তাও 3টা ভুল হয়েছে। এটা হতেই পারে ভাইয়া, এটা পরীক্ষার একটা অংশ। স্টাক নাকি কিউ হবে স্যার? কিউই হবে, কিউই হবে। ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, কিউই হবে। এটা আমরা গতকাল বোধহয় অন্য একটা উত্তর দিয়েছি, লিঙ্কেড লিস্ট দিয়েছিলাম, কিন্তু আমরা আজকে বলছি কিউই। কালকুট সমরেশ বসুর ছদ্মনাম স্যার, কাল তো মজুমদার বলেছিলেন। তনুশ্রী, এটা আমার ভুল হয়েছিল, আমার বলার সময় ভুল হয়েছিল। কালকুট হবে সমরেশ বসু, সমরেশ মজুমদার নয়, সমরেশ বসু। থ্যাংক ইউ তনুশ্রী মন্ডল। এরপর আইএমএফ ওয়েবসাইটে 1900 দেওয়া, আপনি একটু ভালো করে পড়েন। আইএমএফ এর নিয়ে একেবারে প্রচুর বই আছে আইএমএফ নিয়ে। এটা হচ্ছে 1945, 1944 হচ্ছে গঠনের জন্য সম্মেলন হয়েছিল, আমরা যেটাকে ব্রিটেনের সম্মেলন বলছি। জানুয়ারি, ঠিক আছে। সুশাসনের হ্যাঁ, সুশাসনের প্রশ্নটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সুশাসন, সুশাসনে বলবো হচ্ছে সুশাসনের প্রশ্নগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমরা ক্লাসে আলোচনা করি, নিজেরা পড়ি এবং আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সেই অর্থে আমার কাছে মনে হচ্ছে সুশাসনের প্রশ্নগুলো একটু কঠিন। এরপরও যদি বলেন মূল্যবোধ, এটা তো জানেন। একটা প্রশ্ন, 157 নম্বর প্রশ্ন, 2 নম্বর সেটের একটা প্রশ্ন, যারা সুশাসন সম্পর্কে জানতে চাচ্ছেন। আব্দুল্লাহ আল মামুন, স্তম্ভ কয়টি? সুশাসনের স্তম্ভ হচ্ছে 4টি, এখানে তো উল্লেখ করে দিয়েছে সুশাসনের 4টি স্তম্ভের উপর নির্ভরশীল ইউএনডিপির মতে। আর এখানে একটি প্রশ্ন ছিল, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার এবং গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? এটা হবে নৈতিক মূল্যবোধ। এটা আমরা গতকাল গণতান্ত্রিক মূল্যবোধ দিয়েছিলাম, এটা আমরা কারেকশন করে নিচ্ছি, এটা হবে নৈতিক মূল্যবোধ। কারণ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী, সব রাষ্ট্র গণতন্ত্রকে মূল্যবোধ হিসেবে চর্চা করে না, সব সরকার গণতন্ত্রকে মূল্যবোধ হিসেবে চর্চা করে না, সব গোষ্ঠী গণতান্ত্রিক গোষ্ঠী না এটা করে না, কিন্তু সব গোষ্ঠী, সব সরকার, সব রাষ্ট্র নৈতিক মূল্যবোধ যেটা, সেটাকে লালন করে এবং যে যাই কাজ করে সেটা নৈতিক, একটা লিগ্যাল একটা বেস উপস্থাপনা, একটা যুক্তি উপস্থাপনের চেষ্টা করে। সুতরাং এটার উত্তর হবে নৈতিক মূল্যবোধ। সুশাসনের অন্যতম প্রতিচ্ছবি হলো, এটা হচ্ছে সমাজ। আমরা উত্তর দিয়েছি, এটা সুশাসন এবং সমাজ দুইটার মধ্যে কনফিউজড হওয়ার অনেক সুযোগ আছে। আমরা সমাজ উত্তর দিয়েছি, পাবলিক সার্ভিস কমিশন কি উত্তর নিচ্ছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে হ্যাঁ, 4টি স্তম্ভ বলেছে আব্দুল্লাহ আল মামুন, এটা হচ্ছে ইউএনডিপি, ইউএনডিপি। এবার তাহলে একটু খেয়াল করেন, আমরা কাটমার্কটা বলে নিচ্ছি, কাটমার্কটা বলে আজকের আলোচনাটা শেষ করব। আমরা কাটমার্ক বলার জন্য কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রেখে একটু বলবো। কাটমার্কটা আমাদের মনে হয় একটু নিচের দিকে থাকবে। কেন নিচের দিকে থাকবে বলে, এটা আপনাদেরকে খুশি করার জন্য বলি নাই। আমরা যখনই কোনো কথা বলি, আমাদের জানার মধ্যে, আমাদের শোনার মধ্যে আমাদের ভুল থাকতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে কাউকে খুশি অথবা অখুশি করার জন্য আসলে কখন আমরা কথা বলি না, এটা আমাদের উদ্দেশ্য নয়। খুশি করতে পারলে আমরা খুশি হই, সেটা ঠিক আছে অ্যাজ হিউম্যান বিইং, কিন্তু এগুলো হচ্ছে অনেক রেশনাল থিঙ্কিং থেকে আসা। এখানে হুট করে এটা মনে করার দরকার নাই এটা বোধহয় আমাকে খুশি করার জন্য বা একটু প্রশমিত করার জন্য, বিষয়টা মোটেও তা নয়। এবারে কাটমার্কটা কম হওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে বলি। প্রথম কারণ, আপনি দেখবেন পরীক্ষার উপস্থিতির মধ্যে অ্যাটেন্ডেন্সের মধ্যে একটু ঘাটতি ছিল। সার্বিক পরিবেশ পরিস্থিতি একটু খেয়াল করেন। পরীক্ষাটা হওয়ার কথা ছিল গত এপ্রিলে, এটা হয়েছে 1 বছর পরে এসে মার্চে। এটো অনেকের, যারা লং টার্ম নিজেকে প্রিপারেশনের উপর রাখতে পারে না, কন্টিনিউয়াস প্রিপারেশনের উপরে রাখতে পারে না, তাদের অনেকের ধৈর্যচ্যুতি ঘটিয়েছে এই প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হচ্ছে, প্রশ্নটি ইউজুয়ালি যে প্রশ্নগুলো আমাদের হয়, আমরা ইজি প্রশ্ন বলতে পারি, মডারেট প্রশ্ন বলতে পারি, টাফ প্রশ্ন বলতে পারি। এই প্রশ্নটার 50টার মতো প্রশ্ন আছে যেগুলোকে টাফ বলা যায়, আমরা টাফ কোয়েশ্চেন বলতে পারি। মানে ধরেন 35 বলবো না, বিশেষ করে 37, 38 বা 40 যেভাবে একটু আমাদের মডারেট টাইপের প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন নিয়ে তো সবসময় আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকেই, কিন্তু মোটের উপরে এই প্রশ্নগুলোতে একটা বড় অংশ দেখবেন সবাই উত্তর করতে পারতো, মানে যারা সিরিয়াস এবং সিনসিয়ার ক্যান্ডিডেট তারা অনেকে উত্তর করতে পারতো। কিন্তু যারা আপনার এটাকে কি বলে, আইনস্টাইনের উত্তরটা হচ্ছে যেটা তড়িৎ, যেটা দিয়েছে আইনস্টাইনের উত্তরটা হচ্ছে আপেক্ষিক হবে না,
উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। এরপরে যেটা বলছিলাম আপনার আমাদের তনুশ্রী মন্ডল রিফর্মস ইন বাংলাদেশ, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন বাংলাদেশ, মহম্মদ খান স্যারের বইতে সুশাসনের যে ৪টি স্তম্ভের কথা বলা হয়েছে এটা হচ্ছে ইউএনডিপি। আমি আমার সোর্সটা আপনাকে বলে দিলাম। ওনারা হচ্ছে এক্সপার্ট, বাংলাদেশের গুড গভর্নেন্স এর উপর এক্সপার্টরা হচ্ছে ডক্টর মোহাম্মদ খান, ডক্টর মাহবুব আলী খান, অনেক সিনিয়র একজন এক্সপার্ট কনসালটেন্ট। আমি ওনার বই থেকে আপনাদেরকে রেফারেন্সটা দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এরপরে হচ্ছে এরপরে আমি তাহলে আমার কাটমার্কের উত্তরটাতে চলে যাই। পাসালিকার এটা তো কমন, এটা তো সবাই অনেকে ভালো উত্তর করেছে মনে হয়। পাসালিকার এটা হচ্ছে পাসালিকা, এটা হচ্ছে দশরথী রায়, দশরথী রায় পাঁচালিকার প্রশ্নটার উত্তর। তাহলে একই দিকে, হ্যাঁ ঠিক আছে পদ্মাবতী নীলা, একই দিকে। তো যেটা বলছিলাম কাটমার্ক নিচের দিকে আসার আরো কয়েকটা কারণ আমি শুনুন। এই প্রশ্নগুলো যেগুলো টাফ প্রশ্ন বললাম, এই টাফ প্রশ্নের আবার একটা বড় ধরনের অংশ আছে, বড় অংশ আছে যেগুলো আমাদের পরিচিত প্রশ্ন। এই যে বললাম অশোক না শশাঙ্ক, আমরা বাংলার প্রথম রাজা শশাঙ্ক এটা জানতাম, সুতরাং শশাঙ্ক এবং অশোকের মধ্যে আমরা কনফিউজড হয়ে আছি। আবার দেখেন আমরা প্রশ্ন, আমি যে প্রশ্নগুলো বললাম জুলিও কুরি শান্তি পুরস্কার বঙ্গবন্ধু সেটা নিয়ে কথা বললাম, সুশাসনের প্রশ্নগুলোর কথা বললাম, এই যে কাজী নজরুল ইসলামের প্রশ্নটা কথা বললাম। আপনি দেখেন চোখের বালি কোন উপন্যাসে প্রথম পরিবারে মা ছেলের মধ্যে দ্বান্দ্বিক একটা পরিবার, এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে সম্ভবত প্রথম ঘটনা যেখানে ছেলের বিয়ের পরে ছেলে এবং মায়ের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়, এই জিনিসটা দেখানো হয়েছে। এটা ইউজুয়ালি আমাদের সমাজে আগে কেউ দেখানো হয় না এবং আগে কেউ দেখাননি। এবার ওখানে প্রশ্ন হয়, চোখের বালি নিয়ে প্রশ্ন হয়, কিন্তু এবার হঠাৎ করে প্রশ্ন আসলো বিধবা নারীর প্রেম বর্ণিত হয়েছে কোন উপন্যাসে। আমরা এখানে সব জায়গায় একটা পাবলিক সার্ভিস কমিশন, এটা আমি বলবো না। অন্যান্য সময় দেখা যায় সাধারণত কোন প্রশ্ন বালাক রাসেল কোন প্রশ্ন উত্তর পাননি আমাকে বলেন, আমি আপনার প্রশ্নটা হয়তো মিস করে গেছি। হ্যাঁ, এবার আমার বিচিত্র অভিজ্ঞতা হয়েছে, এটা হচ্ছে নির্দেশাত্মক বাক্য, এটা আমাদের কালকে মোস্তাফিজ স্যার এখানে ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, কাটমার্কস বলছি, একটু খেয়াল করেন। তাহলে কাটমার্কটা হতে পারে কত কত হতে পারে, এটা হচ্ছে বিষয়। 95 থেকে 100 এটা আমাদের মনে হয় কাটমার্ক হতে পারে। 95 থেকে 100 এটা হচ্ছে, যদি এর নিচেও কোনো কারণে নম্বরটা চলে আসে আমরা অবাক হব না। 95 থেকে 100 যারা পাবেন তারা মোটামুটি ভালোভাবে আশা করতে পারেন যে প্রিলিমিনারি পাবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। এখন আপনি হয়তো বলতে পারেন পরীক্ষার পরে এসে স্যার আমি তো 95 পেলাম, 97 পেলাম, 100 পেলাম, কিন্তু আমাকে তো ডাকলো না। আমার এই 95 পাওয়া, হ্যাঁ থ্যাংক ইউ মাসুদ, আমাদের এই 95 পাওয়া, 100 পাওয়া, 98 পাওয়া, 110 পাওয়া, 100, একটু খেয়াল করেন গতকাল থেকে র্যান্ডমলি আজকে এই যে কাটমার্ক প্রোগ্রাম করার জন্য আমি অ্যাটলিস্ট 150 থেকে 170 জনের সাথে ওভার ফোন বা মেসেঞ্জারে কথা বলেছি, যাদেরকে আমি চিনি, যারা আমার সাথে কানেক্টেড, তাদের কাটমার্কটা কত হতে পারে। এই 150 থেকে 170 জনের এই ধারণাটা আমার, ওদের দাগানো কাটমার্ক সম্পর্কে ধারণা আমি পেয়েছি, ওরা কি পরীক্ষা দিয়েছে সেটার উপর ভিত্তি করে। আমি দেখেছি এবার 120-এর উপরে পাবে এরকম আমি ক্যান্ডিডেট পেয়েছি আমার পরিচিত মন্ডলে। আমি তো আপনাদেরকে বলেছি আমি 15 ইয়ার্স ধরে এই ফিল্ডে কাজ করি এবং অনেক পরীক্ষার্থীর সাথে আপনাদের মার্চ ফরওয়ার্ড প্ল্যাটফর্ম বলি আমরা, অথবা ব্যক্তিগতভাবে অনেক পরীক্ষার্থীর সাথে আমার স্বভাবতই যোগাযোগ আছে বা থাকার কথা। তো সেক্ষেত্রে 170, 30-50 থেকে 70 জন এদের যে প্রাপ্ত মার্ক এটা, প্লাস আমি এর মধ্যে 3 জনকে পেয়েছি যারা আমাকে আশ্বস্ত করে বলতে পেরেছে যে ওরা 120-এর উপরে পেতে পারে। মানে আশ্বস্ত করে বলতে পারে মানে এই জন্য সবার হিসেবের উপরে তো আসলে আমরা সবাই আস্থা রাখতে পারি না। এই যে বললাম 95 থেকে 100, এই নম্বরটা বলার পিছনে আমার সবচেয়ে বড় যুক্তিটা একটু খেয়াল করেন। একটা তো বললাম করোনার কারণে পরীক্ষা পিছানো, প্রশ্ন টাফ হওয়া। 3 নাম্বার হচ্ছে এই প্রশ্নটা যারা পরীক্ষা দিয়েছেন 150-200, প্রায় 4.5 লক্ষ পরীক্ষার মধ্যে 150-200 এটা কিন্তু অনেক বেশি ফিগার আমি বলবো না। তবে আমি যাদেরকে বলেছি ওদেরকে একেবারে কম ফিগারও না, মানে অন্তত আমাদের একটা বিশ্লেষণের জন্য। প্লাস হচ্ছে
120 প্লাস পাবে এরকম কেবলমাত্র 3 জনকে পেয়েছি, এর চেয়ে বেশি পাইনি। আবার 100 এর নিচে পাবে, এর মধ্যে আবার 90 এর নিচে পাবে এরকম অনেককে আমরা পেয়েছি। আবার 95 থেকে 100 বা 100 এর উপরে পাবে এরকম অনেককে পেয়েছি। এখন আপনি 95 থেকে 100, আমরা যে 95 থেকে 100 মার্কস সম্পর্কে আপনাকে ধারণা দিচ্ছি সেটার ব্যাপারে আমি আপনাদেরকে একটু কথা বলে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে, যারা অ্যাকাউন্টিং এ পড়ালেখা করেছেন, আমাদের যে সকল বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টিং পড়ালেখা করেছেন, ওরা একটা হিসাবের একটা নীতি পড়েছিলেন। হিসাবে রক্ষণশীলতার নীতি, ইংরেজিতে যেটাকে বলা হয় কনজারভেটিভ অ্যাকাউন্টিং। কনজারভেটিভ অ্যাকাউন্টিংটা কি? আপনার প্রাপ্তির দিকটা আপনি কম হিসাব করবেন, দেনার দিকটা আপনি, খরচের দিকটা আপনি বেশি খরচ করবেন। তখন আপনি হিসাবের একেবারে খুব কাছাকাছি ক্লোজ, যেখানে আপনি লোকসান দিতে হবে না, সেরকম একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। আপনি কনজারভেটিভ অ্যাকাউন্টিং আবার খেয়াল করেন, যে নম্বরটা পেতে পারেন, এটাকে যেটা আপনি পেতে পারেন সেটাকে আপনি কম হিসাব করবেন, যেটা আপনার থেকে ছুটে যাবে সেটাকে আপনি বেশি হিসাব করবেন। তখন আপনি এক্সাক্ট ফিগারের কাছাকাছি আপনি আসতে পারবেন। শুনেন, পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে প্রশ্ন সম্পর্কে আমরা যে 200টা প্রশ্নের সলভ দিলাম, আমরা তো গতকাল যেখানে দিয়েছি সেখান থেকে আজকে 4টা 5টা প্রশ্নের উত্তর চেঞ্জ করে ফেলেছি। আমরা যে আবার একদিন 2 দিন পর আরো 1টা 2টা প্রশ্নের উত্তর চেঞ্জ করবো না, এটা তো কোনো গ্যারান্টি নাই। যদি আমাদের কাছে আরো ফার্দার, আরো ভালো, আরো স্ট্রং যদি এভিডেন্স যদি আমাদের আসে, আমাদের আরো স্ট্রং সোর্স রেফারেন্স যদি আমাদের আসে, আমরা তো আবার উত্তর চেঞ্জ করতে পারি। সুতরাং আপনি একটা দিয়েছেন মনে, আমাদের এখানে কেউ একজন বলেছিলেন 132টা সঠিক দিয়েছে 100%, পরে দেখে যে 3টা ভুল হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি অ্যাকাউন্টিংটা এভাবে করবেন, আপনার হিসাবটা এভাবে করবেন, আপনি যেটা পেতে পারেন সবগুলো আপনি হিসাব করবেন। যেটা আপনার নেগেটিভ মার্কিং হতে পারে সেটা নেগেটিভ ধরে একটা নাম্বার ক্যালকুলেশন করবেন। ধরেন আপনার উত্তর হতে পারে 130, আপনার মাইনাস হতে পারে মনে করুন 130 থেকে আবার 15। 15 যাওয়ার পরে হচ্ছে আপনার যেগুলো কনফিউজড, যেগুলো ধরেন আমি আপনাকে খুব স্ট্রংলি উত্তর দিতে পারছি না, বা অন্য কেউ আপনাকে খুব স্ট্রংলি কনভিন্সিং ওয়েতে উত্তর দিতে পারছে না, অথবা আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, সেটাকে আপনি নিরপেক্ষ রাখায় রাখবেন। রাখার পরে সেটার জন্য কিন্তু আপনাকে একটা মাইনাস হিসাব করতে হবে। তো আমাদের মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে, আমার পার্সোনাল পক্ষ থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলবো, সর্বনিম্ন 95 থেকে 100 এর মধ্যে সম্ভাব্য কাটমার্ক হতে পারে। 95 এর নিচেও যদি যাই, এই কাটমার্কটা আমরা কি করব? আমরা এটাকে এই না, আমরা অহোরাত্র বলেছি, অহোরাত্র। হ্যাঁ, অহোরাত্রটাকে উত্তর বলেছি এখন পর্যন্ত, বালাক রাসেল অহোরাত্র। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। এরপরে হচ্ছে হ্যাঁ, 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 হ্যাঁ। এরপর আমাদের তাহলে যেটা বলছিলাম, আপনারা একটু কনজারভেটিভ অ্যাকাউন্টিং এর হিসাবটা করেন। কনজারভেটিভ অ্যাকাউন্টিং এর হিসাবটা করলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। এবং যাদের এই নম্বরটা থাকবে, প্লিজ কনফিউশন থেকে আপনি পড়ালেখা বন্ধ করবেন না। আপনি গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক হতাশ ছিলেন, টেনশন করেছেন, উদ্বিগ্ন ছিলেন, আরো কিছুদিন থাকবে, এবং আপ টু প্রিলিমিনারি রেজাল্ট পাবলিশ পর্যন্ত আপনার এই টেনশন উদ্বেগ এটা থাকবে। এটা পরীক্ষার একেবারে অপরিহার্য একটা অংশ। পরীক্ষা নিয়ে রেজাল্ট নিয়ে আপনি টেনশন করবেন। আপনি প্লিজ বিসিএস লিখিত কোচিংটা করে ফেলুন। অফলাইনে হলে অফলাইনে, অনলাইনে হলে অনলাইনে, যেভাবে হোক আপনি বিসিএস রিটেন কোচিং করুন। কারণ বিসিএস প্রিলিমিনারি যারা ফেল করবেন, আপনারা তো অনেকেই জানতেন, অত প্রিপারেশন নিতে পারবেন না, ফেল হয়ে আছে, এবং প্রশ্ন তো অনেকের স্বাভাবিকভাবে প্রস্তুতির কারণেও খারাপ হবে, দুর্ভাগ্যের কারণেও খারাপ হবে। সবকিছুর পরেও আমি বলবো, জাস্ট 4 মাস পর আপনাদের আরেকটা পরীক্ষা। এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। অগাস্টের 6 তারিখ আপনাদের 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। যে ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা এতদিন ধরে প্রিপারেশন নিয়ে আসছেন, প্লিজ এখানে আপনি স্টপ করবেন না। আপনি এখান থেকে মার্চ ফরওয়ার্ড, আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনি প্রিলিমিনারি পড়ালেখা করুন, আপনি রিটেন করুন। যারা আমার এই আলোচনাটা শুনছেন, প্লিজ আপনারা যেখানে ইচ্ছা মার্চ ফরওয়ার্ডে আপনাদের অনলাইনে ক্লাস করতে সুবিধা, ভালো, এটা আপনার ভালো লাগলে আপনি মার্চ ফরওয়ার্ডে আপনি ক্লাস কন্টিনিউ করেন। এখানে আপনারা অলরেডি পেয়েছেন, আমাদের অসাধারণ শিক্ষকরা আছে, আমরা আপনাদের ভালো কোর্স ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করেছি, প্রতিনিয়ত ডেভেলপ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো এখানে আপনি করুন। অফলাইনে সুবিধা থাকলে আপনি অফলাইনেও কোচিং করুন। আমাদের বাংলাদেশে মোটামুটি এখন তো করোনার কারণে বন্ধ, হয়তো করোনার পরে হয়তো খুলবে, যখন খুলবে তখন। আপাতত না পারলে সবাই অনলাইনে করতে থাকুন। রিটেন কোচিংটা করুন।
প্রিলিমিনারির পাশাপাশি 43 প্রিলিমিনারি যারা প্রিপারেশন নিচ্ছেন, প্রিলিমিনারির পাশাপাশি রিটেন কোচিং করুন। কেননা আপনি আরেকটা বিসিএস যখনই হোক, আপনি কিন্তু পাশাপাশি বিভিন্ন এই যে সামনে আমাদের কম্বাইন্ড ব্যাংক পরীক্ষা আছে। বিভিন্ন প্রাইভেট ব্যাংকে নিয়োগ পরীক্ষা হচ্ছে। সরকারি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস অনেক নিয়োগ পরীক্ষা আছে। সামনে প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য পরীক্ষার ডেট ঘোষণা করেছে মে, জুন মাসে। সুতরাং এখানে সব জায়গায় কিন্তু আপনার এগুলো লাগবে। আর রিটেন কোচিংটা সবগুলো কোচিং এ সারা বছর চলে না, এটা প্রিলিমিনারির পরে ৩-৪ মাস কেবল চলে। সুতরাং আপনাদের সবার প্রতি আমার অনুরোধ হলো, আমার পরামর্শ হলো, আপনি নিজের জন্য আপনি পড়ালেখাটা চালিয়ে যান। রিটেন এবং প্রিলি ২ টাই চালিয়ে যান। যারা প্রিলিমিনারি দিয়ে ফেল করবেন মনে করছেন তারা চালাবেন, যেন আশেপাশের অন্যান্য পরীক্ষায় ভালো করতে পারেন, অথবা ৪৩ প্রিলিমিনারি পরীক্ষায় যে রিটেন পরীক্ষা হবে সেই রিটেন পরীক্ষা আপনি ভালো করতে পারেন। আপনারা সবাই রিটেনের জন্য পড়ালেখা করুন। আমাদের এখানে কালকে রিটেনের ক্লাস নেবেন আমাদের ফরহাদুল ইসলাম স্যার, সম্মানিত ডিজি মহোদয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লাস টাইম আপনারা আমাদের পেজে ডিক্লারেশনে পেয়ে যাবেন, পেজে গ্রুপে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন। আগামীকাল থেকে সাবজেক্ট ওয়ারি আমরা আপনাদেরকে বুক লিস্ট প্রোভাইড করব। আশা করি মার্চ ফরওয়ার্ড আপনাদেরকে বিসিএস রিটেন কোচিং এ প্রিলির মতো একটা ভালো সেবা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রাখছি। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন সবার জন্য শুভকামনা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।